আগামী 9 এপ্রিল অসম রাজ্য বিধানসভার ভোট। সেই ভোটকে কেন্দ্র করে বর্তমান সময়ে রাজনৈতিক উত্তাপ চরম আকার ধারণ করেছে আমরা উল্লেখ করছি। আর ঠিক এ সময়ে আমরা ধলাইয়ের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দাদা সিদ্ধাংশু দাসের বাড়িতে ওনার সঙ্গে বসা রয়েছে। এবারের যেটা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে ওনার একটি বিশেষ সাক্ষাৎকার, কয়েকটি প্রশ্ন, কয়েকটি জিজ্ঞাসা আমরা ওনার সম্মুখে তুলে ধরবো। আর দাদার কাছ থেকে সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করবো। তার আরে একটি বিষয় বলে রাখি, তিনি কিন্তু আমাদের ধলাই বিধানসভার বিধায়ক না হয়েও গত অন্তত পক্ষে আমি যা দেখছি, গত অন্তত 20 বছর থেকে তিনি কিন্তু মানুষের সামাজিক সংগঠন মাতৃভূমির হয়ে তিনি মানুষের সম্পূর্ণ ধলাই বিধানসভার এমন কোন গোত্র, এমন কোন কাস্ট, এমন কোন জাত, ট্রাইবেল থেকে শুরু করে মাইনরিটি হোক আর মেজরিটি হোক, সকলের কাছে কিন্তু এক বাক্যে পরিচিত এক নাম সিদ্ধাংশু দাস। তো ঠিক এই মুহূর্তে আমরা সেই সিদ্ধাংশু দাস, যিনি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি, ওনার সম্মুখে কয়েকটি প্রশ্ন রাখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি জনপ্রিয় সামাজিক সংস্থা মাতৃভূমির সভাপতি, তৎসঙ্গে আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গেও যুক্ত। এই দুই ভূমিকে আপনি কিভাবে সমন্বয় করেন? দেখুন, আমি সর্বপ্রথমে হলো আমি মাতৃভূমির সভাপতি আজকে প্রায় 19 বছর হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি আমি 4 বছর থেকে করছি। আমার চলার পথে সর্বপ্রথম হলো আমার মাতৃভূমি। আমি যতটুকু কাজ করি, সামাজিক যতটুকুই করি, ক্রীড়া ক্ষেত্রে যতটুকুই করি, সাংস্কৃতিক ক্ষেত্রে যতটুকুই করি, আমি মাতৃভূমিকে সঙ্গে নিয়ে আমি চলার চেষ্টা করি এবং আমি করি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে দুইটা ভূমিকা, নির্বাচন আসলে দল, যেহেতু ভারতীয় জনতা পার্টির আমি একজন সদস্য, কিছু একটা দায়িত্ব আমাকে দেয়, সেই দায়িত্বটাই পালন করি। ধন্যবাদ দাদা। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ধলাই বিধানসভায় এবারে ভারতীয় জনতা পার্টি অমিয়কান্তি দাসকে প্রার্থী করেছে। অমিয়কান্তি দাসের সমর্থনে আপনাকে সক্রিয় প্রচার করতে দেখছি। অমিয়কান্তি দাস কি জিতবেন? 100%। এখানে কোনো ভুল নেই। কোনো 90%, কোনো 80%, কোনো 99% সম্ভাবনা না, 100%। আর বলতে গেলে 110% অমিয়কান্তি জিতছেন। আচ্ছা, একজন সমাজসেবী হিসেবে আপনার জনসমর্থন রয়েছে। এই সমর্থন কি রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আমি জানি না রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে কিনা, তবে আমি যে সংস্থাতে কাজ করি, এই সংস্থার যারা কার্যকর্তারা আছে, ওনারা নির্বাচনের সময় আমাকে ফলো করে এবং আমার সঙ্গে একটা আলোচনায় ওনারা মিলিত হন। এবং শুধু আমাদের সংস্থা নয়, আমাদের সংস্থার সঙ্গে বা আমাদের সংস্থাকে ভালো পায় ফলোয়ার্স যারা আছে, এরকম কিছু আছে, কিছু ক্লাব আছে, কিছু ব্যক্তিত্ব আছে, এই ধরনের মানুষ আছে, ওনারাও কিন্তু যে মাতৃভূমি এই নির্বাচনে কি করছে, কাকে ভোট দিচ্ছে, কোন দিকে পক্ষপাতিত্ব করছে, এই ধরনের একটা চিন্তাধারা কিন্তু করে, এটাও 100%। এরা অভিযোগ করছে সামাজিক সংগঠনের প্রভাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে আপনার মত? যখন আমি মাতৃভূমি সামাজিক সংস্থা গঠন হয়েছিল, আর 2010-11 সালে এখান থেকে যখন কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিল, তখনও কিন্তু মাতৃভূমিকে নিয়েই জয়ী হয়েছিল। আর যেদিন থেকে মাতৃভূমি কংগ্রেস বাদ দিয়েছে, এই দিন থেকে দোলাইতে কংগ্রেস শেষ, এটাও কিন্তু 100% সত্যি কথা। কোনো ভুল নেই এটার মধ্যে। আপনি প্রমাণ করে বলুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে বলবো কিভাবে শেষ। যেই দিন থেকে মাতৃভূমি কংগ্রেস থেকে সরে এসেছে, কংগ্রেসের সমর্থন থেকে সরে এসেছে মাতৃভূমি সামাজিক সংস্থা, সেই দিন থেকে কংগ্রেস আজকের দিন পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, আরো 25 বছর পারবে না। এই নির্বাচন তো কিচ্ছু না, আরো আগামী 25 বছর পারবে না। আর এখন এমন এক অবস্থা হয়েছে, কংগ্রেসের সঙ্গে সমর্থনে মাতৃভূমিও যদি যায় তবুও হবে না, কিন্তু মাতৃভূমি আর যাবে। আমরা জানি যে আপনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি সম্ভবত ছিলেন আপনি। আর আপনি ছেড়ে আসার পর থেকে আপনি যেটা বলতে চাইছেন যে তারপর থেকে কংগ্রেসের অধঃপতন দলাইতে শুরু হয়। আমি ছেড়ে আসার পর থেকে না, আমি যদি ছেড়ে আসি, আমি কংগ্রেস থেকে একজন ছেড়েছি, কিন্তু আমাকে ভালোবেসে যারা কংগ্রেস করেছিল সেই সময়, তারাও কিন্তু কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
তার জন্য কংগ্রেসের এই অবস্থা হয়েছে, আমার জন্য কংগ্রেসের অবস্থা হয়নি, আমি তো একজন। আচ্ছা, বর্তমান সময়ে ধলাই বিধানসভা কংগ্রেস কি অবস্থানে রয়েছে? ধলাই বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের বর্তমান যে অবস্থা, ওদের কোনো ভালো কর্মী নেই, সাফিসিয়েন্ট কর্মী নেই। যুদ্ধে এখানে সৈনিকের প্রয়োজন আছে, সেই সৈনিক মাঠে কাজ করার মতো কর্মী নেই। নেই। মূল সমস্যা হলো কর্মী নেই। সংগঠনকে ঢেলে সাজাতে পারেনি না, সংগঠনও নেই, এই ধরনের সংগঠনও নেই। আমি যদি আজকের থেকে আরো 15 বছর আগের কথা চিন্তা করি কংগ্রেসের, তখনকার সংগঠন আর এখনকার সংগঠনের মধ্যে রাত আর দিন তফাৎ। লিডার আছে কংগ্রেসে, যে লিডার নেই সে কথা না, কিন্তু ওয়ার্কার নেই। বর্তমান শিলচরের সাংসদ যিনি ধলাই থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, আর সেই সময়েও কিন্তু যখন ভারতীয় জনতা পার্টির হয়ে পরিমল শুক্লবৈদ্য এখানে নির্বাচন লড়তেন, ওনাকে কিন্তু কঠোর ঠক্কর দিত কংগ্রেস। তো এই পরিস্থিতি কি এবার সৃষ্টি হবে? তখনকার সময় অন্য কথা ছিল। যে সময় 1991 থেকে যে টক্করের কথা বলছেন, তখন মধ্যেখানে কিন্তু আরেকজন প্রার্থী ছিল, কামাখ্যা প্রসাদ মালা, তৃতীয় শক্তি। তখন আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেসের ভোট, কংগ্রেসীদের ভোট বিভাজিত হয়, 2 ভাগে ভাগ হয়ে যেত, আর পরিমল শুক্লবৈদ্য মহাশয় সেখানে জয়ী হতেন। ধলাইতে প্রতি বছর কিন্তু 3টা যে ট্রায়াঙ্গল যেটা সেটা ভোট হতো এখানে। এখানে প্রতিবারই হয় কোনো দল থেকে নয়তো নির্দল থেকে কামাখ্যা প্রসাদ মালা নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রভাব ছিল ওনার। প্রতি বছর অন্তত 30,000 ভোট ওনার পকেট ভোট ছিল। তিনি নির্বাচনে কোনো দল হোক আর নির্দল হোক, যেখান থেকে নাম লিখিয়েছেন, 30,000 ভোট তার পকেটে গিয়েছে। তার পরবর্তীতে বাকি ভোট ভাগাভাগি হওয়ার কারণে এখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, যে কথাটি দাদা। আর কামাখ্যা প্রসাদ মালার আর একটা বিষয় ছিল, যেদিন থেকে কামাখ্যা মালা ভোটে অবতীর্ণ হয়েছেন প্রার্থী হয়ে, 2nd পজিশন। কামাখ্যা মালা কোনোদিন 3rd পজিশনে যায়নি। যখন গিরীন্দ্র মল্লিক একবার জয়ী হলেন, কামাখ্যা মালা 2nd পজিশন, পরিমল শুক্লবৈদ্য 3rd পজিশনে। আর আবার যখন গিরীন্দ্র মল্লিক জয়ী হলেন, তখন কিন্তু কামাখ্যা মালা ভোটে দাঁড়ায়নি, প্রতিদ্বন্দ্বী ছিলেন না। 2011 সালে উনি গিরীন্দ্র মল্লিককে উনি সাহায্য করেছেন, যার ফলস্বরূপ 14,000-এরও বেশি ভোটে গিরীন্দ্র মল্লিক জয়ী হয়েছে। 16 নির্বাচনে কামাখ্যা প্রসাদ মালা কিন্তু পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে সাহায্য করেছেন, গিরীন্দ্র মল্লিক পরাজিত হয়েছে, তখনও কিন্তু কামাখ্যা মালা ভোটে দাঁড়ায়নি। আবার 2021-এর নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কামাখ্যা মালার সরাসরি ফাইট হয়েছে, 19,000 ভোটের ব্যবধান হয়েছে, তো জয়ী হয়েছে পরিমল শুক্লবৈদ্য। আর তখন জয়ী হওয়ার মুখ্য কারণ, আসামে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছে, পরিমল শুক্লবৈদ্য ধলাই রাস্তাঘাটের জন্য সাফিসিয়েন্ট কাজ করেছেন। অনেক বড় বড় সেতু, যেগুলা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে তুলারতল মানুষ গাড়ি নিয়ে পৌঁছতে পারবে, শেওড়ার তলের সেতু, পানিবরার সেতু, ধর্মীর সেতু, এই ধরনের বড় বড় কয়েকটা সেতু পরিমল শুক্লবৈদ্য তৈরি করেছেন। আর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা ঐতিহাসিক পরিবর্তন উনি নিয়ে এসেছেন, যার ফলস্বরূপ কামাখ্যা মালার সঙ্গে সরাসরি ফাইট হওয়ার পর উনি কিন্তু 19,000 ভোটে জয়ী হয়েছে। তো বর্তমান শিলচরের যিনি সাংসদ, উনি ধলাই থেকে ওনার রাজনৈতিক সেটা এখান থেকে শুরু হয় 1991 ইংরেজিতে, আপনারা অবগত আছেন। তার বাইরে একটা কথা বলতে চাই, 1991 নয়, তারও আগ থেকে কামাখ্যা প্রসাদ মালা কিন্তু ধলাইতে ছিলেন। আমি যে বিষয়টি উল্লেখ করতে চাইছি, আমি প্রকৃত যেটা তথ্য সেটা আমার কাছে নেই, যেটা শুনেছি ভুল হতে পারে। এখানে একবার শুধু তিনি 50 বা 55 ভোটে হেরেছিলেন, সামান্য ভোটে হেরেছিলেন যেটা, আর প্রতিবারে তিনি 2nd হয়েছেন। কিন্তু জীবনে অনেকবার নির্বাচনে লড়েও ওনার বিধায়ক হওয়ার যেটা স্বপ্ন, শেষ পর্যন্ত তিনি বর্তমান সময়ে আমাদের মধ্যে নেই। উনি স্বর্গবাসী হয়ে গিয়েছেন। তো প্রতিবার নির্বাচন আসলে কামাখ্যা প্রসাদ মালার নাম আসতো, আর তিনি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ফ্যাক্টর ছিলেন। তিনি কত ভোট কাটছেন সেটাই ছিল ফ্যাক্টর, আর ওনার ভোট কাটাতে কিন্তু যে জয় আর পরাজয় নিশ্চিত হতো।